লেবার পেইন শুরু হওয়া থেকে একটা মহিলার যখন ডেলিভারি হবে হবে ভাব লেবার পেইন উঠছে এবং সেখান থেকে শুরু করে ডেলিভারি হওয়া পর্যন্ত বাচ্চাটা ডেলিভারি হইলো এবং ডেলিভারি তো বাচ্চাই শুধু হয় না, তার কিছুক্ষণ পরে কিন্তু প্লাসেন্টাও ডেলিভারি হবে, প্লাসেন্টা। সো এই যে টাইমটা, এই পিরিয়ডটাকে আমরা বলি ইন্টারপার্টাম পিরিয়ড, এবং এই পিরিয়ডটাতে যে ফিটাসটা মায়ের পেটে আছে সেটা কিন্তু মানে মায়ের পেটে থাকে, ওইটা কিন্তু ডিস্ট্রেস হইতে পারে, ফিটাল ডিস্ট্রেস হইতে পারে। তো সেই ফিটাল ডিস্ট্রেস হয় কি না, ডিস্ট্রেস বলতে মেইনলি আমরা বুঝাই যে ফিটাসটা ভালো অবস্থায় নাই, ফিটাসটা হচ্ছে জিওপার্ডি বা বিপজ্জনক অবস্থায় আছে। আহ, এবং আমরা মেইনলি বলি যে ফিটাসটা হয়তো বা হাইপক্সিক কন্ডিশনে আছে, ও ঠিকভাবে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, ঠিকভাবে ব্লাডটা সার্কুলেশন ফিটাসে যাইতে পারতেছে না, ফিটাসের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, এবং দেখা যায় এটা যখন পরবর্তীতে ডেলিভারি হয়ে গেল, বাচ্চাটা জন্মগ্রহণ করলো, তখন সেই নিওনেটটা কিন্তু অ্যাসফেক্সিয়াতে ভুগবে, যেটাকে আমরা নিওনেটাল অ্যাসফেক্সিয়া বলি। সেই জন্য আমার কিন্তু ওইটাতেও প্রিপেয়ার থাকতে হবে যে এই ওভারঅল আমরা ইন্টারপার্টাম পিরিয়ডে আমরা ফিটাসের মনিটরিংটা করা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আসলে যখন একটা বাচ্চা মায়ের পেটে বড় হইতে থাকে 12 উইক্সের আগ পর্যন্ত আমরা মোটামুটি তাকে ইমব্রায়ো বলে সম্বোধন করি, ইমব্রায়ো। বাট তারপরে কিন্তু তাকে 12 উইক্সের পরে দেখা যায় আমরা ফিটাস বলে রাখি। আরো দুইটা টার্ম আমরা বলি যে মিসড অ্যাবর্শন, ইন্টার ইউটারাইন ফিটাল ডেথ। এই টার্মগুলো আসলে কি, এই টার্ম নিয়ে একটু বলি। মিসড অ্যাবর্শন মানে হচ্ছে যে সাধারণত যে একটা মায়ের পেটে বাচ্চা মরে গেছে এবং সেটা মানে যে প্রেগনেন্সির যে সাইন সিমটম সেগুলো হুট করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, এমনই আছে মহিলার। বাট প্রেগনেন্সির সাইন সিমটমসগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তখন আমরা সাসপেক্ট করতে পারি যে এটা হয়তো বা ইন্টার ফিটাল ডেথ না, মানে এটা হচ্ছে মিসড অ্যাবর্শন হইতে পারে। এবং মিসড অ্যাবর্শন মানে 28 উইক্সের আগে আমরা বলি, বা অনেক জায়গায় 20 উইক্সের আগে বলা হয়, যে 20 উইক্স বা 28 উইক্স মানে ভায়াবেল এজে পৌঁছানোর আগে দেখা যায় বাচ্চা মরে আছে। সো ওই টাইমে কিন্তু সেটাকে আমরা মিসড অ্যাবর্শন বলি, বা ইন্টার ফিটাল ডেথ মানে হচ্ছে ভায়াবেল এজে পৌঁছানোর পরে হয়তো বা পেটের মধ্যে মরে আছে, এরকম একটা বিষয় কাইন্ড অফ। একটা ফিটাস ঠিকঠাক অক্সিজেন পাচ্ছে কিনা, স্পেশালি লেবারের টাইমে, তাহলে সেটাতে বেশ কিছু ফ্যাক্টর এফেক্ট করে। একটা প্লাসেন্টাল ব্লাড ফ্লো আর একটা হচ্ছে আমলিক্যাল ব্লাড ফ্লো। এই ব্লাড ফ্লোগুলো যদি ঠিকঠাক মেনটেন হয় তাহলে বাচ্চা ঠিকঠাক ব্লাড পাবে। এখন নর্মালি কি হয় যে ইউটারাসটা লেবারের টাইমে কিন্তু কন্ট্রাকশন হয়, এবং ইউটারাসটা যদি কন্ট্রাকশন হইতে থাকে তাহলে ইউটেরো প্লাসেন্টাল যে ব্লাড ফ্লো সেটা কিন্তু কমে যাবে কিছুটা, কারণ কন্ট্রাকশন সবসময় ব্লাড ফ্লোটাকে কিছুটা কমায়। এবং এর ফলে ফিটাল অক্সিজেন ঠিকঠাকভাবে ইউজুয়ালি পায় না, মানে ইন্টারমিটেন্ট টাইমের জন্য, হালকা টাইমের জন্য। কিন্তু যদি ফিটাসটা মোটামুটিভাবে আগে থেকেই অক্সিজেনেটেড আছে ঠিকঠাক, কোনো সমস্যা আগে থেকে ছিল না, তাহলে এই ঝামেলাটুকু বা এই যে লেবারের টাইমে ইউটারাস কন্ট্যাক্ট করতেছে, সংকুচিত হচ্ছে, এই জিনিসটাকে সে মানায় নিতে পারে, এই ইনসাল্টটাকে সে সুন্দর করে টলারেট করতে পারে। কিন্তু কোনো হাইপক্সিয়াও সেখানে হবে না, এবং ফিটাল হার্ট রেটে কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি যে ফিটাল হার্ট রেট এর সাথে হাইপক্সিয়া বা অক্সিজেন সাপ্লাই পাওয়া এগুলোরও অনেকটা রিলেশন আছে। বাট যদি ফিটাসটা আগে থেকে কম্প্রোমাইজ থাকে, যেমন ইন্টেউটেরিন গ্রোথ রিটার্ডেশন থাকে বা প্রিটার্ম ফিটাস হয়, তাহলে তারা কিন্তু এই ইনসাল্টটা টলারেট করতে পারবে না এবং ফিটাল হাইপক্সিয়া থাকবে। এবং হাইপক্সিয়া যদি হয় সেটা অক্সিজেন না পাইলে সেটা কোন অর্গানটাকে আগে এফেক্ট করে, ব্রেনকে কিন্তু অনেক বেশি এফেক্ট করে। এবং ব্রেনকে এফেক্ট করলে আমরা যদি কার্ডিওটোকোগ্রাফি করি আমরা দেখবো যে সেখানে ফিটাল হার্ট রেটও কমে গেছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমরা ডিসিলারেশন বলি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডিসিলারেশন, আমরা যখন এনএসটি পড়ছিলাম, নন স্ট্রেস টেস্ট করছিলাম, ওইদিকে আমরা বলে আসছিলাম অ্যাক্সিলারেশন নামে একটা টার্ম, যে ফিটাল হার্ট রেট বাড়ে কখন, ফিটাল যখন মুভমেন্ট হয়, মুভমেন্টের সাথে সাথে ধরো এই যে ফিটাস একটা মুভমেন্ট হলো, তো এই মুভমেন্টটা এর সাথে সাথে ফিটাল হার্ট রেটও কিন্তু দেখা যায় বেড়ে যায়, রাইট? ঠিক একইভাবে মনে রাখবা যে যখন ইউট্রাইন কন্ট্রাকশন হয়, ধরো ইউট্রাইন একটা কন্ট্রাকশন হলো, তো কন্ট্রাকশনের টাইমে দেখা যায় ফিটাল হার্ট রেট কমে যায়, মানে ভালোই কমে যায় ফিটাল হার্ট রেট। তো এই যে ইউটেন কন্ট্রাকশনের সাথে সাথে ফিটাইল হার্ট রেট কমে যাওয়া, এটাকে আমরা বলি ডিসিলারেশন। সো অ্যাক্সিলারেশন ছিল হচ্ছে অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন আমরা আসলে কথা বললাম। হ্যাঁ, এই জিনিসটা খুবই খেয়াল। এখন দেখো ডিসিলারেশন যদি থাকে তার মানে সেটা কম্প্রোমাইজ ফিটাসকে ইন্ডিকেট করে। কারণ নর্মাল একটা ফিটাস তার কিন্তু ওইভাবে প্রমিনেন্ট ডিসিলারেশন হওয়ার কথা না, যে কম্প্রোমাইজ তার ক্ষেত্রে ডিসিলারেশনটা হবে। এবং এর ফলে যেটা হবে যে ডিসিলারেশন হয় তাহলে আলটিমেটলি মেটাবলিক অ্যাসিডোসিস, নিউনিটাল এনসেফালোপ্যাথি, তারপর হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি, ব্রেনকে এফেক্ট করতেছে, লং টার্ম সিকুয়েল হিসেবে সেরেব্রাল পলসি করতে পারে। সো ব্রেনকে এফেক্ট করতেছে। মনে রাখবা যেহেতু এগুলো সব কিছু কি একটা অপরটার সাথে সংযুক্ত, ব্লাড সাপ্লাই ঠিক করে না পাইলে সেখানে হাইপক্সিয়া হবে। হাইপক্সিয়া যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের ফিটাল হার্ট রেট কমে যাবে, ব্রেন ইঞ্জুরি হবে, এবং সেগুলা এই অ্যাসিডোসিস, এনকেফালোপ্যাথি এবং সেরেব্রাল পলসি এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট করতেছে। ইন্টারপার্টাম টাইমে এই যে লেবারের টাইমটাতে আমরা কিভাবে ফেটাসটাকে সার্ভিলেন্স করব, তদারকি করব কিভাবে? আনসার হচ্ছে আমরা ইন্টারমিটেন্ট অ্যাক্সিলারেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, অর্থাৎ ইন্টারমিটেন্ট আমরা চেক করবো যে আসলে হার্ট সাউন্ডের অ্যাক্সিলারেশন কি হচ্ছে কিনা। আমরা হ্যান্ড হেল্ড ডপলার বা স্টেথোস্কোপ এগুলো সহযোগিতায় করতে পারি। আর হু রেকমেন্ডেশন হচ্ছে যে রুটিন মনিটরিং করা উচিত, মানে ইন্টারমিটেন্ট ফিটাল হার্ট সাউন্ড অস্কালটেশন করা উচিত স্টেথোস্কোপ দিয়ে। লো রিস্ক কেসে প্রত্যেক 30 মিনিট পর পর আমরা করবো, হাই রিস্ক কেসে 15 মিনিট পর পর আমাদের করা উচিত। আর এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার। আমরা জানি লেবারের বেশ কিছু স্টেজ আছে, আমরা 4টা স্টেজ নিয়ে জানবো। ঠিক আছে, নর্মালি 3টা আগে বলতাম, কিন্তু এখন কিন্তু 4টা স্টেজ বলা হয়
লেবারের। হ্যাঁ, লেবারের 4টা স্টেজ আছে। লেবার অনেক ইন্টারেস্টিং একটা টপিক, এটা আমরা আলোচনা করব। আমরা সেখানে পার্টোগ্রাফ নিয়ে আলোচনা করব, কোন স্টেজে কোন স্টেজ অফ লেবার পার্টোগ্রাফ করা হয়, ফার্স্ট স্টেজ। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সেকেন্ড স্টেজ অফ লেবারে আরো বেশি ফ্রিকোয়েন্টলি কিন্তু চেক করতে হবে ফিটাল হার্ট সাউন্ড, অসকালটেট করতে হবে 15 মিনিট পর পর। আর যদি এমন হয় যে হাই রিস্ক কেস থাকে তাহলে 5 মিনিট পর পর। হ্যাঁ, সো একজন ডক্টর কিন্তু এটা রেকমেন্ডেশন যা এটা করা উচিত। তারপরে কার্ডিও টোকোগ্রাফি আমরা ফিটাল মনিটরিং এর জন্য করবো হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আমরা কি করবো, হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা হচ্ছে কার্ডিও টোকোগ্রাফি করবো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কার্ডিও টোকোগ্রাফি এটা কিন্তু সব সেটিং অ্যাভেলেবেল না, সব জায়গায় অ্যাভেলেবেল দেখা যায় থাকে না। মানে আমরা ইসিজি মেশিন দেখছি, তো কি কাইন্ড অফ এরকম টাইপের যে এখানে একটা মনিটর থাকবে, ট্রান্সডিউসার থাকবে, তারপর হচ্ছে যেটা মায়ের বডিতে বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয়, আর তার বাদে হচ্ছে এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ফিটাল হার্ট সাউন্ড তো দেখা হয়, তা বাদে এখানে কিন্তু ইউটেন কন্ট্রাকশনটাও সাথে দেখা হয়। সো ফিটাল হার্ট সাউন্ড, নিউটেন কন্ট্রাকশন আমরা বলে আসছিলাম যে আমরা নন স্ট্রেস টেস্ট আমি একটা টেস্ট করি, ওইটাতে যেটা করা হয় যে ওইটাতে ফিটাল হার্ট সাউন্ড দেখা হয়, পাশাপাশি ওইখানে হচ্ছে আমরা ফিটাল মুভমেন্ট দেখা হয়। আর এখানে হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড আর ইউটেন কন্ট্রাকশন দেখা হয়, দুইটা কিন্তু আমরা জিনিস এখানে দেখি। সো সেম মেশিন দিয়েই করা হয় দুইটা ক্ষেত্রেই, বাট লেবার টাইমে করলে সেটা কার্ডিওটোগ্রাফি, আর অ্যান্টিপার্টাম টাইমে হচ্ছে আমরা নন স্ট্রেস টেস্টটা করে থাকি। তারপরে স্কাল্প পিস মনিটরিং, এটাতে আমরা যে কাজটা করি, ফিটাসটার মাথা যদি নিচের দিকে থাকে, মানে সেফালিক যে প্রেজেন্টেশন, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দেখা যায় যে হয়তোবা একটা মানে স্কাল্প থেকে একটু ব্লাড নিয়ে এসে সেখানে আমরা কিন্তু ওই ব্লাডের পিসটা মনিটর করি, যদি অ্যাসিডোসিস আছে কিনা বা অ্যাসিডেমিয়া আছে কিনা সেই জিনিসটা আমরা দেখার ট্রাই করি। এরপর স্কাল্প স্টিমুলেশন, আমরা স্কাল্পকে স্টিমুলেশন করে হচ্ছে এই টেস্টটা করি, এটা আমরা দেখবো। আর পালস অক্সিমেট্রি, এটা আলটিমেটলি এই যে প্রসিডিউরগুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইন্টারপার্টাম টাইমে সার্ভিলেন্স করতে পারি। আচ্ছা, আমরা ফিটাল হার্ট সাউন্ড যখন পার্টোগ্রাফি আমরা প্লট করি, আমরা পার্টোগ্রাফ নিয়ে আলোচনা করবো যখন আমরা লেবার নিয়ে আলোচনা করবো, লেবার স্টেজগুলা, তখন কিন্তু আমরা মনে রাখবো সেখানে কিন্তু আমরা 30 মিনিট পর করি সেটা। ঠিক আছে, আমরা অসকালটেশন যদিও অনেক ফ্রিকোয়েন্টলি করতেছি, যেমন একটু আগে উপরে দেখে আসলাম, বাট পার্টোগ্রামে আমরা স্পোর্ট কিন্তু 30 মিনিট পর পর করি। এবং অসকালটেশন আমরা যদি 1 মিনিট ধরে করব, মানে 1 মিনিট ধরে আমরা হার্ট সাউন্ড দেখলাম, যদি এরপর আমরা অ্যাবনর্মাল পাই তাহলে অ্যাটলিস্ট 3 কন্ট্রাকশন বা তার বেশি সময় ধরে, হ্যাঁ, হচ্ছে হার্ট রেটটা কিন্তু দেখা উচিত। মানে 3টা কন্ট্রাকশন আমি পাইলাম, তার সেটার পর্যন্ত অথবা তার থেকে বেশি সময় ধরে। এখন কার্ডিও টোকোগ্রাফি করতে আমাদের নন স্ট্রেস টেস্টে যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে সেটা ইউজ করা হয় এক্সটার্নাল, আমরা বলি কার্ডিও টোকোগ্রাফি ইনস্ট্রুমেন্ট, এটা মেইনলি এখানে ইউজ করা হয়। এখানে একটা মনিটর থাকে, দুইটা ট্রান্সডিউসার থাকে, এবং একটা হচ্ছে ফিটাল হার্ট রেট দেখে, আর একটা হচ্ছে ইউটেন কন্ট্রাকশনটাকে দেখে। এই যে দেখো ফিটাল হার্ট রেটটাকে দেখতেছে, আর এটা দ্বারা হচ্ছে ইউটেন কন্ট্রাকশনকে দেখতেছে। এবং একটা জিনিস লক্ষ্য করবা যে ইউটেন কন্ট্রাকশন যখন হয় তখন কিন্তু এই যে এরকম দেখো, ইউটেন কন্ট্রাকশনের টাইমে কিন্তু একটু এভাবে ডিসিলারেশন যদি থাকে, মানে ইউটেন কন্ট্রাকশনের টাইমে দেখা গেছে যে হার্ট রেট কিছুটা কি হবে, কমে যাবে। তো সেটাকে আমরা ডিসিলারেশন বলি, আমরা একটু পরে দেখবো। তো নর্মাল ফিটাল হার্ট রেট 110 থেকে 160, ব্র্যাডিকার্ডিয়া ও আমাদের জন্য ভালো না, তারপর টেকিকার্ডিয়াও ভালো না। ঠিক আছে, এবং যদি এই দুটার মধ্যে কোনটা সবথেকে খারাপ, ব্র্যাডিকার্ডিয়া ফিটাসের জন্য বেশি খারাপ। এখানে হায়ার রিস্ক অফ ফেটাল হাইপক্সি এবং অ্যাসিডোসিস থাকে, এবং এটার বিভিন্ন কজ থাকতে পারে ব্র্যাডিকার্ডিয়া, যেমন হেডটা কম্প্রেশন হয়েছে, কনজেনিটাল হার্ট ব্লক বা ফিটাল হাইপক্সিয়া, এই সকল কারণে। আর টেকিকার্ডিয়ার কারণ হিসেবে ম্যাটার্নাল ফিভার যদি থাকে, কোরিয়া অ্যামনিওনাইটিস, বা বিটা সিম্প্যাথোমাইমেটিক্স যে ড্রাগস আছে, বা ফিটাল কম্প্রোমাইজ থাকলে। আচ্ছা, এখানে বেসলাইন ভ্যারিয়েবিলিটি অফ ফিটাল হার্ট রেট নিয়ে একটু কথা বলবো। আমরা নর্মালি জানি যে ফিটাসের হার্ট রেট কিন্তু, ধরো আমরা যদি একবার মেজার করি, আমরা দেখলাম 140, তারপরে মেজার করলে দেখলাম 150, তারপরে দেখলাম 155। তো এরকম একটা ভ্যারিয়েবিলিটি কিন্তু থাকে ফিটাল হার্ট রেটে। হ্যাঁ, মোটামুটি বলা হয় যে 6 থেকে 25 বিটস পার মিনিটের একটা ভ্যারিয়েবিলিটি থাকে, মানে সবসময় চেঞ্জ হইতে থাকে। তো এটা মানে নর্মাল আম্বিলিকাল কর্ড পিএইচ আছে, বা ওই ঠিকঠাক আছে সব কিছু। বাট যদি এই ভ্যারিয়েবিলিটা, মানে ফিটাস তো অ্যাডাল্টের মতো না যে সবসময় একটা সেম হার্ট রেট থাকবে, মানে পরপর কন্টিনিউসলি যদি আমি মাপি সেমই পাবো কাইন্ড অফ। বাট এদের কিন্তু এরকম ভ্যারিয়েবিলিটি থাকে, 6 থেকে 25 ভ্যারিয়েবিলিটি থাকে বিটস পার মিনিট। হ্যাঁ, তো এটা যদি ডিক্রিজড হয়ে যায়, এই ভ্যারিয়েবিলিটি যদি না থাকে, তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে এটা মোস্ট রিলায়েবল সাইন অফ ফিটাল হাইপক্সিয়া। অর্থাৎ এই ভ্যারিয়েবিলিটি না থাকলে আমরা ধরে নিই যে ফিটাসের হাইপক্সিয়া আছে। এবং এটা কিন্তু দেখা যায় ফিটাসের অ্যাসিডিমিয়া, তারপরে আম্বিলিকাল কর্ডে অ্যাসিডিমিয়া আছে, ওই জায়গায় পিস অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে সেটা আমাদের ধারণা একটা দিতে পারে। তবে আমাদের আরও বেশ কিছু ফাইন্ডিংস থেকে আমরা বুঝতে পারবো আলটিমেটলি যে এটা কি হচ্ছে কার্ডিওটোকোগ্রাফি ক্যাটাগরি 3 এর আন্ডারে আছে কিনা, অর্থাৎ ফিটাস অনেক বেশি কম্প্রোমাইজ কিনা। কার্ডিওটোকোগ্রাফি ক্যাটাগরি 1, 2, 3 এরকম বেশ কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 3 মানে সবথেকে ওর্স্ট প্রগনোসিস। তো এটা গেল। এখন আমরা কিভাবে এই যে ভ্যারিয়েবল বললাম, যে ভ্যারিয়েবল হার্ট রেট, এটা কি কি কারণ হতে পারে? ম্যাটারনাল কজের মধ্যে মা যদি অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ, সেডেটিভস বা ম্যাগনেসিয়াম সালফেট নেয়, ফিটাস যদি কম্প্রোমাইজ থাকে, যেমন ফিটাল হাইপোক্সিয়া থাকে, ফিটাল অ্যাসিডিমিয়া থাকে,
ফিটাল অ্যাসিডিমিয়া থাকে, যেমন যেটা ফিটাল ব্রেন স্টেম বা হার্ট এগুলো যদি ডিপ্রেস থাকে তাহলে ফিটাল অ্যাসিডিমিয়া হতে পারে। তাদের প্রি ম্যাচুরিটি থাকলেও কিন্তু এরকম কি হতে পারে, এরকম ভ্যারিয়েবল ফিটাল হার্ট রেট হতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট। দেখো এটা নর্মাল, এখানে কোনো ভ্যারিয়েবিলিটি নাই। ঠিক আছে, নর্মাল ফিটাল হার্ট রেট 120/মিনিট এখানে দেখানো হয়েছে, যে 120/মিনিট, 120 বিটস/মিনিট আর কি। আর ইউটেন কন্ট্রাকশনকে এইভাবে দেখানো হয় আর কি, রিজেক্ট ইউটেন কন্ট্রাকশন, রিজেক্ট ইউটেন কন্ট্রাকশন। সাইনোসয়েডাল ফিটাল প্যাটার্ন নিয়ে কথা বলছিলাম, যে এরকম ওয়েভ লাইক থাকবে। তো এটাও কিন্তু অ্যাবনর্মাল। এটা মানে হচ্ছে যে 20 মিনিট বা তার বেশি সময় ধরে 2 থেকে 5টা সাইকেল দেখা যায় যে পার মিনিটে আমরা পাই, এবং সেটা ফিটাল অ্যানিমিয়া। এই আমরা এই ফিটাল অ্যানিমিয়া কন্ডিশনে আমরা এগুলো পাই, যেমন আরএস ইনকম্পিটিবিলিটি, পার্ভোভাইরাস B19 ইনফেকশন, ভাষা প্রিভিয়া, টুইন ট্রান্সমিশন সিনড্রোম, এই সকল কন্ডিশনে আমরা সাইনোসয়েডাল ফিটাল হার্ট রেট পাই। এবং এটা কিন্তু ক্যাটাগরি 3 যে কার্ডিওটোকোগ্রাফি, সেই জায়গায় আমরা পাই। এখানে ইমিডিয়েট সিজার সেকশন দরকার হয়, সাইনোসয়েডাল হার্ট রেট পাই, মানে হার্ট প্যাটার্ন যদি আমরা পাই। এবং এক্ষেত্রে ফিটাল হার্ট রেট হয়তো বা নর্মাল 120 থেকে 160 হয়তো বা আছে। এখানে অ্যামপ্লিটিউড 5 থেকে 15-20/মিনিটের মতো, বা ফ্রিকোয়েন্সি 2 থেকে 5টা সাইকেল থাকে। তো এখানে এরকম বিভিন্ন জিনিস আমরা দেখবো। এখন ডিসিলারেশন মানে কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। যে ফিটাল হার্ট রেটটা, দেখো ফিটাল হার্ট রেটটা 15-20/মিনিটের মানে কমে গেছে, ড্রপ করে গেছে 15 সেকেন্ড ধরে, 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে। তো 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে, আইডিয়ালি 15 সেকেন্ড আমরা বলি, এর মধ্যে হচ্ছে দেখা যায় ফিটাল হার্ট রেট এটা 15-20/মিনিট কমে গেছে। এবং এটা সাধারণত ইউটেরাইন কন্ট্রাকশনের সাথে সাথে কমে। মানে ধরো এই যে একটা ইউটেরাইন কন্ট্রাকশন হলো, তো আমরা যদি এখন ফিটাল হার্ট রেটের কথা বলি, সেটাও দেখা যাবে এইভাবে হুট করে নিচে ড্রপ করে গেছে, কমে গেছে। ঠিক আছে, 15-20/মিনিটের মতো কমে যাইতে পারে। আচ্ছা, এটা কজ কি হতে পারে, যে অক্সিটোসিন বা মিজোপ্রোস্টল, যেগুলো ইউটেরাইন কন্ট্রাকশনকে স্টিমুলেট করে, এগুলো যদি বেশি ইউজ করা হয় বা এগুলো ইউজ করা হয়, তাহলে এগুলো ইউজের কারণে যখন ইউটার যেহেতু কন্ট্রাকশন হচ্ছে, ইন্ডাকশন হচ্ছে, ইউটাসটা কন্ট্রাকশন হচ্ছে, এবং এই কারণে দেখা যায় হার্ট রেট এরকম হতে পারে। তারপরে সার্ভিক্সের এক্সামিনেশনের সময় অ্যানালজেসিকে ইউজের কারণে, সুপাইন হাইপোটেনশন সিনড্রোমের কারণে, একটা মহিলা যখন প্রেগনেন্ট অবস্থায় সুপাইন থাকে, তখন তার আমরা জানি হাইপোটেনশন, মাথা ঘোরা, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এক্ষেত্রে অক্সিটোসিনটা আমরা অফ করে দিব, অক্সিজেন ইনহেলেশন মাস্ক দিব, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে থাকতে বলবো, যাতে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম না হয়। তারপরে যদি কোনো রিকভারি না হয়, তাহলে আমরা টার্বোটাইলাইন দিতে পারি। টার্বোটাইলাইন দিয়ে আমরা কি করি, কন্ট্রাকশনটাকে কমানোর ট্রাই করি। এটা একটা টোকোলাইটিক্স, রিল্যাক্স করার ট্রাই করি আমরা, ঠিক আছে, ইউটারাসটাকে। এখন দেখো এই যে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি, যে ধরো এই যে মোটামুটিভাবে এই যে গ্রাফটা থাকে, গ্রাফের এতটুকু বলতে বোঝায় 1 মিনিট। ঠিক আছে, তো ধরো এই যে কমে আছে, আমি যদি এখান দিয়ে দেখাই, যে এই যে দেখো এইভাবে এতটুকু সময় কিন্তু কমেই আছে। কি কমে আছে, আনসার হচ্ছে ফিটাল হার্ট রেট একেবারে কমে আছে। এটা 1 মিনিট, 2 মিনিট, এভাবে অলমোস্ট 3 মিনিটের মতো কমে আছে। তার মানে অবশ্যই এটা কি, এটা হচ্ছে ফিটাল মানে হার্ট রেট কমে আছে, মানে অনেক টাইম ধরে ডিসিলারেশন হয়ে আছে। আমাদের ডিসিলেশন বিভিন্ন টাইপ আছে, যে গ্রাজুয়াল অনসেট বা সাডেন অনসেট হতে পারে। যদি গ্রাজুয়াল অনসেট হয়, তাহলে সিটিজিতে যে নিচে যে আমরা দেখবো যে হার্ট রেটটা কমে যাচ্ছে, সেটা ইউ শেপ হবে। আর সাডেন অনসেট হলে ভি শেপ হয়। এবং সাডেন অনসেটকে আমরা ভেরিয়েবল ডিসিলারেশনও বলি। দেখা গেলো সাডেনলি এভাবে হুট করে মানে এরকম একটা ডিসিলারেশন হয়ে গেল, যে হার্ট রেট কমে গেল হুট করে নিচের দিকে, সেটা ভি শেপ হয়। বাট গ্রাজুয়ালিটা আস্তে আস্তে ইউ শেপ করে, হ্যাঁ, ইউ শেপ। আচ্ছা, এটা আর্লি হতে পারে, লেট হতে পারে, এটা আমরা জানলাম। তো আর্লি ডিসিলারেশন যেটা, এটা দেখো এই যে ইউ শেপ হয়েছে, হ্যাঁ, এটা গেল। আর লেট যেটা, লেটটাও ইউ শেপই হয়, বাট সেটা আস্তে আস্তে লেট ডেভেলপ করে। এবং আর্লি যেটা, আর্লিটা মানে হচ্ছে যে ধরো ইউটেন কন্ট্রাকশন হয়েছে, এবং ইউটেন কন্ট্রাকশনের সাথেই ওই টাইমে, মানে ইউটেন কন্ট্রাকশন ধরো এতটুকু টাইম ধরে হয়েছে, ইউটেন কন্ট্রাকশন যখন শুরু হয়েছে তখনই ডিসিলারেশন শুরু হয়েছে, আবার যখন ইউটেন কন্ট্রাকশন তখনই ডিসিলারেশন শেষ হয়েছে। ঠিক আছে, মানে হার্ট রেটটা কমা শুরু করছে যখন ইউটেন কন্ট্রাকশন শুরু হয়েছে, এবং যখন ইউটেন কন্ট্রাকশনটা শেষ হলো তখনই আবার ঠিক হয়ে গেল। তো এইটাকে আমরা বলি আর্লি। আর লেটের ক্ষেত্রে যেটা হয়, যে ইউটেন কন্ট্রাকশন শুরু হয়ে গেছে কিন্তু ডিসিলারেশন এখন শুরু হয়নি। ঠিক আছে, মানে এটার সাথে করেসপন্ড করে না। বাট ইউটেন কন্ট্রাকশন দেখা গেল যখন পিকে চলে গেল, তখন হয়তো বা ডিসিলারেশন একটু একটু করে শুরু হইতেছে, হ্যাঁ, একটু একটু করে শুরু হইতেছে। এইভাবে মানে এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা যখন একেবারে না মিলে, সেটাকে আমরা লেট বলি। এখন কথা হচ্ছে আর্লি ডিসিলেশন আমরা পাই হচ্ছে যখন হেড কম্প্রেশন হয়, ভ্যাগাল স্টিমুলেশন হয়, এই টাইমে। আর লেট পাওয়া যেতে পারে যখন ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ইউপিআই, ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সিতে এটা পাওয়া যেতে পারে। এবং এটা লেট ডিসিলেশন যেটা, এটা খুবই অমনিয়াস বা খুবই ক্ষতিকর টাইপের আর কি, খুবই ডেঞ্জারাস টাইপের। আর এটা মানে আর্লি যেটা, এটা V9, এটাতে তেমন কোনো মানে ফিটাল হাইপোক্সিয়া বা সিনিমিয়া তেমন কোনো প্রবলেম হয় না। আর ভ্যারিয়েবল ডিসিলারেশন যেটা, এটা হচ্ছে ব্যাড প্রগনোসিস থাকে, হ্যাঁ, এবং এটা কর্ড কম্প্রেশন, তারপরে অলিগোহাইড্রামনিওস, পোস্ট টার্ম প্রেগনেন্সি, ভেলামেন্টাস কর্ড ইনসারশন, হ্যাঁ, এই সকল কন্ডিশনে আমরা কি পাইতে পারি, ভ্যারিয়েবল ডিসিলারেশন। এটা খুবই সাডেনলি হয়। আমরা সিটিজির 3টা ক্যাটাগরি কথা বলছি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। এবং ক্যাটাগরি 3 সব থেকে নন রিঅ্যাসুরিং আমরা বলি। আচ্ছা, নন রিঅ্যাসুরিং টার্মটা মানে কি? নন রিঅ্যাসুরিং টার্মটা মানে আমি আর পেশেন্টকে রিঅ্যাসুর করতে পারতেছি না, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার এখন মাস্ট সিজারিয়ান সেকশন লাগবে। এবং
ক্যাটাগরি 2 হচ্ছে সাসপিশিয়াস, আর ক্যাটাগরি 1 মানে রিঅ্যাসুরিং, যে সিটিজি নরমাল আছে, পেশেন্টকে রিঅ্যাসুর করা যায় যে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এবং ক্যাটাগরি 3 তে দেখা যায় লেট ডিসেলারেশন, তারপরে পারসিস্টেন্ট ভ্যারিয়েবল ডিসেলারেশন, ব্র্যাডিকার্ডিয়া, সব খারাপ খারাপ জিনিসগুলো আছে, এবং এক্ষেত্রে ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করতে হবে, এবং ইউটারাসটা মানে ইন ইউটেরো অর্থাৎ ইউটারাসের মধ্যে যখন আছে রিসাসিটেশনও করতে হবে। এক্ষেত্রে অক্সিজেশনটা বন্ধ করতে হবে, অক্সিজেন ইনহেলেশন মাস্ক দিতে হবে, লেফট লেটারাল পজিশনে পেশেন্টকে শোয়াইতে হবে, আইভি ফ্লুইড লাগলে সেটা দিতে হবে, টার্বোটুলিন লাগলে সেটা দেওয়া যেতে পারে। আদার কিছু মেথড আছে আমরা বলছি মনিটরিং এর, যে ফিটাসের এখানে আমরা কি করব, আমরা এখান থেকে স্কাল্পিক ইনসিশন দিয়ে আমরা কি করব, ওখান থেকে কিছু ব্লাড কালেক্ট করে নিয়ে আসবো, এবং সেখান থেকে পরবর্তীতে অ্যাসেপ্টিক ব্লেডের থ্রুতে আমরা এটা করতেছি। 2 মিলিমিটার ডেপথের একটা হচ্ছে কিন্তু একটা ইনসিশন দেওয়া হয়, এবং ব্লাড ড্রপ কালেক্ট করে আমরা সেটাকে হেপারিনাইজ ক্যাপিলারি টিউবে নিয়ে পিএইচ মেজার করবো। পিএইচ যদি হচ্ছে 7.25 এর বেশি হয় তাহলে নর্মাল, যদি 7.20 থেকে 7.25 এর মধ্যে হয় তাহলে আমরা 20 থেকে 30 মিনিট এর মধ্যে আবার রিপিট করতে হবে, আর যদি 7.2 এর কম হয় তাহলে অ্যাসিডোসিস হয়ে গেছে, ইমিডিয়েটলি আমরা স্কাল পিচ আবার রিপিট করব। যদি 7.2 এর কম পাই তাহলে ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করে ফেলতে হবে। আর ফিটাল স্কাল্প স্টিমুলেশন মানে হচ্ছে যে ফিটাল স্কাল্প পিচ মনিটরিং এর আগে এটা করা হয় ইউজুয়ালি, যে ফিটাল স্কাল্পকে আমরা একটা অ্যালিস ফোর্সেস দিয়ে একটু পিঞ্চ করি, স্টিমুলেট করার ট্রাই করি ব্লাড স্যাম্পল নেওয়ার আগে, অর্থাৎ এটা করার আগে। যদি এমন হয় যে ফিটাল হার্ট রেট বেড়ে গেছে 10-20 মিনিটের বেশি, 15 সেকেন্ড ধরে আমি অবজার্ভ করলাম, তখন মানে ডিজিটাল স্কাল্প স্ট্রোকিং, অর্থাৎ এই যে আমি অ্যালিস ফোর্সিপ দিয়ে করলাম, এটার পরে 15 সেকেন্ড পরে মানে 15 সেকেন্ডস আমরা অবজার্ভ করবো, যদি 10-20 মিনিটের বেশি হয় হার্ট রেট, তাহলে হচ্ছে আমরা কি করবো, তার মানে হচ্ছে পিএইচ 7.2 এর বেশি আছে, কোনো সমস্যা নেই। তখন আমার এই ব্লাড কালেক্ট করার দরকার নেই, স্কাল্প পিএইচ মনিটরিং এর দরকার নেই। এটা 100% কেসে দেখা যায় যে ঠিকঠাক আছে, যে ফিটাল হার্ট রেট বাড়ছে মানে ঠিক আছে, পিএইচ ঠিকঠাক আছে। আচ্ছা, ফিটাল পালক্সিমেট্রি নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে আমরা একটা সেন্সর ঢুকাই ট্রান্সসার্ভাইকালি সার্ভিসের মধ্যে দিয়ে, এবং ফেসের ওই জায়গায়, চিকের ওই জায়গায় আমরা নর্মালি আমরা জানি যে আমাদের ফিঙ্গার যে পাল্প থাকে ওইখানে আমরা অক্সিমিটার ইউজ করে আমরা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন মাপার ট্রাই করি, বাট ফিটাস হচ্ছে ট্রান্সসার্ভাইকালি ঢুকে ফিটাসের যে চিক থাকে, চিক গাল, ওই গালের ওইখানে দেখা যায় এটা পজিশন করা হয়, লাগানো হয়, এবং সেখানে যদি অক্সিজেন স্যাচুরেশন 30% থেকে কম থাকে 2 মিনিট ধরে, তাহলে সেটা ফিটাল অ্যাসিডোসিসকে ইন্ডিকেট করতে পারে এটা। আর আমরা যখন আসলে ফিটাল স্কাল্প পিচ মনিটরিং করতেছি, এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমি এখানে একটা ইনস্ট্রুমেন্ট ঢুকাইতেছি, ল্যান্সেট থেকে শুরু করে এগুলো ইউজ করা হচ্ছে, এই জন্য সার্ভিসটা অবশ্যই 4 to 5 সেন্টিমিটার বা তার থেকে বেশি ডাইলেটেড থাকতে হবে, এবং এই যে ভার্টেক্স, এই ভার্টেক্সটা অবশ্যই -1.5 স্টেশন থাকতে হবে। এটা বলতে বোঝানো হয়েছে, এটা আসলে একটা টার্মিনোলজি যেটা আমরা লেবার পড়ার সময় পড়বো বা ফিউচারে পড়বো, বাট এটা মানে বুঝাইছে যে ফিটাসটা অবশ্যই একটু লো লাইন থাকতে হবে, নিচের দিকে থাকতে হবে, মাথাটা স্কাল্পটা এটা তো উপরে থাকা যাবে না, অন্য কোনো প্রেজেন্টেশনে থাকলে তো হবে না। সো এটা যে লো লাইন থাকতে হবে, তাইলে তো আমি এক্সেস করতে পারবো সুন্দর করে। আচ্ছা, এখন আমরা চলে যাবো ইন্টারপ্রেটার ফিটাল মনিটরিং বলতে কি কি বোঝায়, সেই জিনিসগুলো আমরা মোটামুটি আলোচনা করছি, এবং কি কি মেথডে করা যেতে পারে। একটা ফিটাল হার্ট রেট আমরা দেখবো এবং অসকালটেশন করবো। এখানে মাঝে মধ্যে 100 থেকে 160 বিট পার মিনিটও বলা হয় ফিটাল হার্ট রেট। আচ্ছা, তারপরে হচ্ছে মিকোনিয়াম স্টেন লিকরের একটা বিষয় আছে এখানে, এটা মানে হচ্ছে যে ফিটাল হাইপোক্সিয়া যদি আমার বুঝতে হয়, তাহলে আমি যদি দেখি যে মিকোনিয়াম হচ্ছে লিকর, নর্মালি তো ফিটাস কিসের মধ্যে ডুবে আছে, অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যদি মিকোনিয়াম চলে আসে, ফিটাসের যে স্টুল সেটা যদি চলে আসে, তাহলে সেটা কিন্তু আমাদের ফিটাল হাইপোক্সিয়াকে ইন্ডিকেট করবে, কারণ ওইটা ফিটাসের জন্য বেশি ডেঞ্জারাস। সো এটা হচ্ছে নন রিঅ্যাসুরিং একটা ফিটাল হার্ট সাউন্ডকে আমাদের বোঝাবে, এবং এটাতে আর্জেন্ট ইন্টারভেনশন দরকার। লিকর এমনি একটা কালার চেঞ্জ হয়ে যাবে সেখানে, মিকোনিয়ামটা যদি সেখানে যায়, এই যে মিকোনিয়াম স্টেনিং অফ লিকর যদি হয়। আচ্ছা, এটা গেল। আর পাশাপাশি আমরা ফিটাল হার্ট সাউন্ড তো অবজার্ভ করবো, বায়োফিজিক্যালের মধ্যে আল্ট্রাসাউন্ড করতে হবে, ডপলার ইফেক্ট বা ডপলার ইউজ করে আমরা করতে পারি। আচ্ছা, ডপলার নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে। তারপরে হচ্ছে আমরা কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, যেটা আমরা এক্সটার্নালি করতে পারি, ইন্টারনালি করতে পারি। তো আমরা মেইনলি সিটিজি যেটার কথা বলছিলাম, কার্ডিওটোপোগ্রাফি, এটার থ্রুতে আমরা করি মেইনলি কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, ইএফএম, ইলেকট্রিক ফিটাল মনিটরিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এক্সটার্নাল টাইম হচ্ছে সিটিজি, আর ফিটাল ইসিজি যেটা, এটাও করা যাইতে পারে। আচ্ছা, এবং তা বাদে ফিটাল স্টিমুলেশন অ্যান্ড ফিটাল হার্ট রেট অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন, এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। বায়োকেমিক্যালের মধ্যে আমরা ফিটাল স্কাল ব্লাড স্যাম্পলিং, তারপর হচ্ছে ফিটাল পালস অক্সিমেট্রি, আম্বিলিকাল আর্টেরিয়াল কর্ড বা নিউরেন্টাল ব্লাড স্যাম্পল, এগুলো নিয়ে আমরা পিএইচ এক্সামিনেশন করতে পারি। ওকে, এখন দেখো কন্টিনিউয়াস মানে আমার কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং মানে সিটিজির সহযোগিতা আমার কখন দেখতে হবে, এটা হচ্ছে যখন মায়ের হাইপারটেনশন আছে, তারপরে অ্যান্টিপার্টাইম হেমোরেজ আছে, প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন, প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি, ইনডিউস লেবার, মানে হাই রিস্ক যে কেসগুলো, বা ফিটাল কন্ডিশনের মধ্যে স্মল ফিটাস আছে, ইন্টারগ্রেন গ্রোথ রিটার্ডেশন আছে, অলিগোহাইডামনিয়াস আছে, মাল্টিপল প্রেগনেন্সি আছে, অ্যাবনরমাল ফিটাল হার্ট সাউন্ড মানে হার্ট রেট আছে, অসকালটেশন করেছে, তখন আমরা কিন্তু অবশ্যই সিটিজির হেল্প নেওয়া উচিত। সিটিজি সব জায়গায় অ্যাভেলেবেল না,
বা ট্রাই করা উচিত আসলে এটা মানে এটা ইউজ করার। এখন এখন আসা যাক যে ফিটাল ডিস্ট্রেস বলতে কি বোঝায়। ফিটাল ডিস্ট্রেস একটা ইল ডিফাইন্ড টার্ম আমরা বলি, কারণ এটা মানে এটা অনেক কিছুর সাথে অ্যাসোসিয়েটেড। এটা বলতে জাস্ট আমরা বুঝি যে ইনটিউটেরিয়ান যে ফিটাসটা আছে সেটা জিওপার্ডিতে আছে, ডেঞ্জারাস অবস্থায় আছে। সেটা ফিটাল হাইপোক্সিয়ার কারণে সাধারণত হতে পারে, এবং এটাকে আমরা নন রিঅ্যাসিউরিং ফিটাল স্ট্যাটাসও বলি। অর্থাৎ ফিটাল ডিস্ট্রেস যদি হয়ে যায়, তার মানে আমি ফিটাসটাকে বা ফিটাসের ফ্যামিলিকে, মানে ফিটাসটা যে মায়ের মধ্যে আছে বা ওই বাচ্চাটার যে মা বা তার যে ফ্যামিলি, সেই জিনিসগুলোকে আমি অ্যাসিউর করতে পারতেছি না যে ফিটাসটা ভালো। সো এটাকে আমরা ফিটাল ডিস্ট্রেস বলি, এবং ফিটাল ডিস্ট্রেস সিজারিয়ান সেকশন কিন্তু এটা একটা ইন্ডিকেশন আমরা বলি। তো ফিটাল ডিস্ট্রেসের কি কি কারণ থাকতে পারে? প্রেগনেন্সির টাইমে প্লাসেন্টাল সেপারেশন, তারপরে যদি এমন হয় যে অক্সিটোসিন ইন্ডাকশনের টাইমে এটা হতে পারে হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপরে লেবারের টাইমে যদি ইউট্রাইন হাইপার স্টিমুলেশন হয়ে যায় অক্সিটোসিন এর থ্রুতে, অক্সিটোসিন দেওয়ার ফলে, এবং কারণ তখন ডিসেলারেশন হয়ে যাওয়ার অনেক চান্স থাকে, এবং মানে হার্ট রেট অনেক কমে যায় আমরা জানি, এবং ইউট্রাইন রাপচার হয়ে যেতে পারে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, কর্ড কোলাপস, এগুলো ইমার্জেন্সি কন্ডিশন, কর্ড কোলাপস। তারপরে ইনজুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানালজেসিক অ্যানেস্থেটিক ড্রাগ, কারণ এগুলো থেকে আমরা জানি ফিটাল হাইপোক্সিয়া হতে পারে, বা ম্যাটার্নাল হাইপোটেনশন যদি হয়, ঠিক আছে, এটা হচ্ছে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম যদি হয়, এরকম বেশ কিছু কন্ডিশন, বা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, ইউটেরাল প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ইন্টিউটারিন গ্রোথ রিটার্ডেশন, এগুলোও দায়ী থাকে। তো কিভাবে ফিটাল ডিসচার্জ ম্যানেজ করবো? ফার্স্ট হচ্ছে আমরা ফিটাল হার্ট রেট দেখবো, মিকোনিয়াম স্টেট লিকোর এমনি আছে কিনা, তারপরে ক্যাপুট সাকসিডিয়াম ডি নাম নামে একটা টার্ম আছে, এটা আছে কিনা, হচ্ছে কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং বা সিটিজি করবো, ফিটাল স্কাল ব্লাড স্যাম্পলিং, মানে এই যে মনিটরিং এর জন্য যে জিনিসগুলো, এগুলো আমরা দেখবো ফার্স্ট। তারপরে আমরা কনফার্ম হইলাম যে আসলে ফিটাল হাইপোক্সিয়া আছে। সেক্ষেত্রে আমরা নন সার্জিক্যাল ইন্টারভেনশনের মধ্যে আমরা অক্সিটোসিন যদি দিই, ওটা অফ করতে হবে ইমিডিয়েটলি, লেফট ল্যাটারাল পজিশনে মাকে শোয়াইতে হবে, অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন দিতে হবে 6 থেকে 8 লিটার পার মিনিট, এবং ডিহাইড্রেশন থাকলে সেটা কারেকশন করতে হবে ক্রিস্টালয়েড ফ্লুইড দিয়ে, ম্যাটার্নাল হাইপারটেনশন সেটাকে কারেক্ট করতে হবে, সেক্ষেত্রে আইভি মানে 1 লিটার ক্রিস্টালয়েড ফ্লুইড দেওয়া যেতে পারে, হার্টম্যান সলিউশন দেওয়া যেতে পারে, টোকুলাইটিক দেওয়া যেতে পারে যদি হচ্ছে গিয়ে একটু মানে রিল্যাক্স করতে হয় ইউটারাসটাকে, অ্যামনিও ফিউশন করা যেতে পারে ওয়ার্ম নর্মাল স্যালাইন দিয়ে। আমরা জানি ওয়ার্ম নর্মাল স্যালাইন দিয়ে 500 ml এর মতো আমরা হচ্ছে অ্যামনিও ফিউশন করতে পারি, মানে অ্যামনিওটিক ফ্লুইড যদি অলিগোহাইড্রোমিয়াসের বিষয় দিয়ে আমরা সাসপেক্ট করি, তাহলে সেক্ষেত্রে যে অ্যামনিওটিক ক্যাভিটিতে আমরা নর্মাল স্যালাইন দিয়ে অ্যামনিওটিক ফ্লুইডটাকে কম্পেনসেট করার ট্রাই করতেছি। আর সার্জিক্যাল হচ্ছে সিজারিয়ান সেকশন করতে হবে ফার্স্ট স্টেজ অফ লেবারের টাইমিং, মানে ফার্স্ট স্টেজ অফ ফিটাল ডিস্ট্রেসে। বাট যদি দেখা যায় সেকেন্ড স্টেজে চলে গেছে, তাহলে কিন্তু আমরা ফোর্সেপস ডেলিভারি করবো। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এটা ধরে ভাইবাতে যে ফার্স্ট স্টেজে কি হবে, ফার্স্ট স্টেজে আমরা সিজারিয়ান সেকশন করবো, এটা করে ফেলবো কোনো লেট না করে। আর সেকেন্ড স্টেজ যদি চলে যায়, তাহলে আমরা ফোর্সেপস ডেলিভারি করতে হবে, মানে অ্যাসিস্টেড যে ডেলিভারি আর কি, আমরা ফোর্সেপসের সহযোগিতা নিচ্ছি, এবং অবশ্যই একজন নিওনেটোলজিস্টও সেখানে থাকতে হবে। ফিটাল ডিস্ট্রেসের কমপ্লিকেশন হিসেবে ইন্টারমিটেন্ট ফেটাল ডেথ হয়ে যেতে পারে, স্টিল বার্থ হতে পারে, তারপরে ফেটাল অ্যাসফেক্সিয়া হতে পারে, এবং বাচ্চা যখন জন্মগ্রহণ করতেছে তখন দেখা যেতে পারে তার অবস্থা কিন্তু তার প্রিনাটাল অ্যাসফেক্সিয়া থাকবে, বা বিভিন্ন প্রবলেম কিন্তু হবে, এই জন্য ওই জন্য রেডি থাকতে হবে। এবং ফিটাল বিভিন্ন নিউরোলজিক্যাল কমপ্লিকেশন এবং সিজার, সেরিব্রাল পালসি, এগুলো হতে পারে, এবং ম্যাটার্নাল এবং ফিটাল হেলথ হাজার থেকেই যাবে। আর ফিটাল টেকিকার্ডিয়া করে হচ্ছে আমরা জানি বিটা সিম্প্যাথোমাইমেটিক যে এজেন্টস আছে, যেমন হচ্ছে রিটোড্রিম, যেটা আমরা প্রিটার্ম লিভারে ইউজ করি, তারপরে এই ড্রাগগুলো, তারপরে ভ্যাগোলাইটিক ড্রাগ যেমন অ্যাট্রোপিন, এগুলো কিন্তু কি করতে পারে, মাদারে যদি আমরা ইউজ করি তাহলে ফিটাল টেকিকার্ডিয়া করতে পারে। ইনফেকশন, ম্যাটার্নাল ফিটাল ইনফেকশন বা অ্যানিমিয়া থাকলে, ম্যাটার্নাল ফিটাল বা ফিটাল হাইপোক্সিয়া থাকলে হতে পারে টেকিকার্ডিয়া, হ্যাঁ। মানে ফিটাল হার্টের 160-এর বেশি হবে। আর ব্র্যাডিকার্ডিয়া কখন হবে? যদি ফিটাল হাইপোক্সিয়া থাকে, দেখো ফিটাল হাইপোক্সিয়া থাকলে টেকিকার্ডিয়া হতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, অ্যাসিডোসিস, তারপরে ফিটাল সেপসিস, অ্যাডোবালি, এগুলো থাকলে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। ব্র্যাডিকার্ডিয়া বেশি ডেঞ্জারাস। ড্রাগের মধ্যে পেথিডিন, অ্যান্টিহাইপারটেনসিভ যেমন বিথিলডোপা, প্রোপাডোলল, ম্যাগনেসিয়াম সালফেট, তারপর হচ্ছে ফিটাল হার্ট কন্ডাকশন ডিফেক্ট, যেটা হচ্ছে আমরা জানি যে হার্ট ব্লক হতে পারে এসএলিতে, হ্যাঁ, এসএলই যদি থাকে বায়ের, এই কন্ডিশনগুলোতে, বা লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ ইউজ করলে, এপিডুরাল অ্যাডালজেসিয়া যদি ইউজ করা হয়, সেই সকল কন্ডিশনে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। তো এই কন্ডিশনগুলো আমরা একটু মাথায় রাখবো। সেকেন্ড গ্রাভিডা কেভ অ্যাট 41 উইকস অফ প্রেগনেন্সি, তো তাকে অক্সিটোসিন ড্রিপ দেওয়া হয়েছে ইন্ডাকশনের জন্য, এবং 2 ঘন্টা পরে তার ফিটাল হার্ট রেট হচ্ছে 200 হয়ে গেছে, হ্যাঁ, টেকিকার্ডিয়া হয়ে গেছে। সো এটা কি, এটা মানে হচ্ছে যে ফিটাল ডিস্ট্রেস হয়েছে, এবং এটা হচ্ছে মোস্ট পসিবলি অক্সিটোসিনের কারণে, অক্সিটোসিন দেওয়ার কারণে, সো অক্সিটোসিন দেওয়ার কারণে হয়তো বা মোস্ট পসিবলি এরকম হয়েছে। ওকে ফাইন, ওকে, এই জিনিসটা আমি একটু মাথায় রাখলাম। এখন আসো যে এটা ব্যারেসমেন্ট কীভাবে করবো, অক্সিটোসিনটা অফ করবো, লেফট ল্যাটারাল পজিশনে শোয়াবো, হাই ফ্লো অক্সিজেন দিব, তো ওই যে কথাগুলো বলে আসছি, টোকোলাইটিস লাগলে দিতে পারি, মানে কার্বুটালাইন ওই ড্রাগগুলো লাগলে দিতে পারি। কি কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে হবে। আচ্ছা, এখন আসা যাক যে আমরা
আচ্ছা, এখানে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন বা এই রিলেটেড বিষয়গুলো আমরা হচ্ছে পরবর্তীতে জানবো। ওকে, এখন আসা যাক যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কি ডায়াগনোসিস? একটা প্রাইমারি গ্রাভিটা 40 উইক্সে আসছে, লেবার পেইন আছে এবং অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হচ্ছে লেবারটাকে অগমেন্টেশন করতে, বেশি বেশি কন্ট্রাকশন যাতে হয়। ভিটাল হার্ট রেট 106 বিটস পার মিনিট, মানে তার কি আছে, তার মানে হচ্ছে তার কম আছে এবং দেখা যায় যে সার্ভিক্স 4 সেন্টিমিটার ডাইলেটেড, মেমব্রেন রাপচার হয়ে গেছে। তো ডায়াগনোসিস হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার উইথ ফিটাল ডিস্ট্রেস। সেখানে ফিটাল ডিস্ট্রেস কথাটা ইনক্লুড করতে হবে, ঠিক আছে? কারণ সে যে অক্সিটোসিন দেওয়া হচ্ছে ওটার কারণে হয় তার ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, ফিটাল হার্ট রেট কমে গেছে, এই জিনিসগুলো। তারপরে আসছে যে 39 উইকস একটা প্রেগনেন্সি, এখানে লেবার পেইন এবং সার্ভিক 5 সেন্টিমিটার ডাইলেটেড, ফিটাল হার্ট রেট 180, বেশি আছে ফিটাল হার্ট রেট। যেহেতু হার্ট রেট বেশি আছে এবং লিভার পেইন, এবং এক্ষেত্রে আমার ডায়াগনোসিস হচ্ছে ফিটাল ডিস্ট্রেস। তো ফিটাল ডিস্ট্রেস কথাটা আমরা এখানে বেশি করতে হবে। এভাবে হচ্ছে আমরা এভাবে আগাবো, হ্যাঁ। সো কত স্টেজ অফ লেবার সাথে ফিটাল ডিস্ট্রেসের বিষয়টা আমরা এখানে ইনক্লুড করবো। তো এখানে আমাদের ফিটাল হার্ট রেটটা আমাদের কিন্তু দেখতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এখানে বিকোডিয়াম স্টেজ বলা হয়েছে, আর বিকোডিয়াম স্টেজ বললে আমরা ফিটাল ডিস্ট্রেসের কথা মাথায় রাখবো। এবং কোনো বাউট দিয়ে আমরা কিছু খাইতে দিব না, বেড রেস্ট দিব, লেফট পজিশনে হাই ফ্লো অক্সিজেন দিব, ডিহাইড্রেশন কালেক্ট করবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি প্রয়োজন লাগলে, এবং ক্যাথেটারাইজেশন করতে পারি। আচ্ছা, সো দেখো এই যে 100 বিটস পার মিনিট অক্সিটোসিন ড্রিপ দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি ফিটাল ডিস্ট্রেস, এবং অবশ্যই মেনশন করতে হবে কোন স্টেজ অফ লেবার।